এমন একটা থিওরাম যা সহজ করে দেবে দুটো টার্মের এক্সপ্রেশনসকে সলভ করা, তাকেই তো বলে বাইনোমিয়াল থিওরাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব আনন্দে আছো, খুব মজায় আছো। আমি রোশনি ফ্রম লার্ন হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সব কিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি অ্যাট learnerhub.com। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ম্যাথামেটিক্স বাইনোমিয়াল থিওরামের ওয়ান শর্ট ভিডিও। সব সময়ের মতো এই একটা ভিডিওতে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব, আর এই একটা ভিডিও দেখে তোমাদের কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার। তৈরি? লেটস গেট স্টার্টেড। তাহলে বাচ্চারা, বাইনোমিয়াল থিওরাম চ্যাপ্টারটার নামই হচ্ছে একটা থিওরামের নাম। তার মানে শুধুমাত্র একটা থিওরাম যদি বুঝে নাও এই চ্যাপ্টারটাতে, তাহলে সেই থিওরামের ওপর বেস করে অনেক স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, অনেক ট্যাড়ামেড়া কোয়েশ্চেন সব কিছু সলভ করতে পারবে। তার মানে এই পুরো চ্যাপ্টারটাতে রয়েছে শুধুমাত্র একটা থিওরাম, বা ধরে নাও একটা কনসেপ্ট। বাইনোমিয়াল, বাই মানে হচ্ছে টু, বাইনোমিয়াল মানে এই ধরনের এক্সপ্রেশন যার মধ্যে দুটো টার্ম ইনভলভ আছে। ঠিক আছে, এই পুরো থিওরামটার হেল্প নিয়ে আমরা এই ধরনের এক্সপ্রেশনের ভ্যালু বার করি, যেমন a প্লাস বি টু দ্য পাওয়ার n, এই ফরম্যাটের এক্সপ্রেশনগুলোকে সলভ করি। এবারে তোমরা ভাবতে পারো যে ম্যাম, এই এক্সপ্রেশনটা তো দেখতে এমনিতেই খুব সিম্পল লাগছে, আমাদের কি বাইনোমিয়াল থিওরামের দরকার? দরকার কি দরকার না, চলো দেখে নিই। ধরে নাও আমি তোমাকে বলি যে আমাকে বলো যে a প্লাস বি টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু কী হবে। তুমি তাড়াতাড়ি চট করে বলে ফেলবে যে আনসার হবে 1, কারণ এনিথিং টু দ্য পাওয়ার 0 ইজ 1, আর একদম সঠিক উত্তর। কিন্তু আমি যদি বলি a প্লাস বি টু দ্য পাওয়ার 1, তুমি বলবে এটা তো আরও ইজি, a প্লাস বি টু দ্য পাওয়ার 1 হয়ে যাবে a প্লাস বি, এটাও একদম সঠিক উত্তর। আমি যদি বলি a প্লাস বি টু দ্য পাওয়ার 2, তাহলে তুমি বলবে যে এটা তো আমি ছোটোবেলা থেকে পড়ে আসছি এই ফর্মুলাটা, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যদি বলি a প্লাস বি টু দ্য পাওয়ার 3, এই ফর্মুলাটাও তো ম্যাম আমাদের জানা আছে, এটা হয়ে যাবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইবারে আমি বলছি a প্লাস বি টু দ্য পাওয়ার 4, তার মানে আস্তে আস্তে আমি পাওয়ার বাড়াতে থাকছি, তাই তো? a প্লাস বি টু দ্য পাওয়ার 4 যেই আমি বলবো, তখনই তোমার কয়েক সেকেন্ড তো লেগেই যাবে এটা ভাবতে, কারণ এই ফর্মুলাটা তোমরা কখনো পড়োনি। কিন্তু তুমি ভাববে যে ঠিক আছে, এটাও সলভ করা যায়, আমি a প্লাস বি টু দ্য পাওয়ার 4কে লিখতেই পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল কিউব, আর a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা ইউজ করে আমরা এটাকে সলভ করে এটার এক্সপ্রেশনটা বার করতে পারি। নট ব্যাড। কিন্তু আমি তো a প্লাস বি টু দ্য পাওয়ার 4 এখানেই থামছি না। আমি যদি তোমাকে বলি যে আমাকে একটা এক্সপ্যানশন দাও, বা আমাকে এক্সপ্রেশনটা বলো কি হবে যদি আমি বলি a প্লাস বি টু দ্য পাওয়ার 15, এইবারে তো ঝামেলায় পড়া গেল, কারণ এইটাকে যদি আমি এক্সপ্যান্ড করতে বসি তাহলে তো আমার অনেক টাইম লেগে যাবে, তাই তো? সুতরাং এই ধরনের সিচুয়েশানে আমাদেরকে খুব ইজিলি হেল্প করে কে? বাইনোমিয়াল থিওরাম। বাইনোমিয়াল থিওরাম a প্লাস বি টু দ্য পাওয়ার n এই ধরনের বাইনোমিয়াল এক্সপ্রেশনদের এক্সপ্যান্ড করতে হেল্প করে। তাহলে এবারে জানা যাক যে এই বাইনোমিয়াল থিওরামের যে এক্সপ্রেশনটা বা বাইনোমিয়াল যে থিওরামটা, এটা আমরা কোথা থেকে পাই, এটা মানে এলো কোথা থেকে, রাইট? চলো দেখা যাক। তাহলে বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে এই যে এক্সপ্রেশনগুলো আমরা লিখেছি এর ভেতরে একটা প্যাটার্ন লুকিয়ে আছে। ইনফ্যাক্ট স্ক্রিনে এই প্যাটার্নটা দেখে তোমাদের অলরেডি একটু আইডিয়া লেগে গেছে, কিন্তু আমরা এটা আরও ডিটেলে দেখব, ঠিক আছে? তো যেমন দেখো, এক্ষুনি আমরা এক্সাম্পলটা নিচ্ছিলাম যে a প্লাস বি টু দ্য পাওয়ার 0 টু দ্য পাওয়ার 1 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার 4, আর এগুলোকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করছিলাম? এইভাবে, টু দ্য পাওয়ার 0 ইজ 1, এটা a প্লাস বি, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দেখো, আমি না একটা স্পেসিফিক ওয়েতে এই প্রত্যেকটা ফর্মুলাকে লিখেছি, রাইট? যদি তুমি নোটিস করো, দেখো a এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে একদম এই সাইডে লিখেছি, বি এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে একেবারে এই সাইডে লিখেছি। কেন লিখেছি এই প্যাটার্নে? যাতে আমি এই প্যাটার্নটা পেতে পারি। কিভাবে পেলাম? সব থেকে প্রথমে নোটিস করো কোফিশিয়েন্টগুলো, ঠিক আছে? এখানে কোফিশিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে? এখানে a এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, বি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে? এর পরেরটাতে a স্কোয়ারের কোফিশিয়েন্ট 1, এ বির কোফিশিয়েন্ট হচ্ছে 2, বি স্কোয়ারের কোফিশিয়েন্ট 1, ঠিক আছে? এখানে কোফিশিয়েন্ট হচ্ছে 1,
এখানে এ স্কোয়ার বি এর কোফিশিয়েন্ট 3, তারপরে এ বি স্কোয়ারের কোফিশিয়েন্ট 3, আর তারপরে বি কিউবের কোফিশিয়েন্ট আবার 1। ঠিক, এখানে এ টু দ্য পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট 1, এ কিউব বি এর কোফিশিয়েন্ট হলো 4, এর এ স্কোয়ার বি স্কোয়ারের কোফিশিয়েন্ট হলো 6, এ বি কিউবের কোফিশিয়েন্ট হলো 4, আর বি টু দ্য পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট হলো 1। এই যে কোফিশিয়েন্টগুলো আমরা নোটিস করলাম, এইগুলোকেই যদি আমি এইভাবে লিখি তাহলে কি হয়ে যাবে 1, তারপরেরটা 1 1, তারপরেরটা 1 2 1, তারপরে 1 3 3 1, তারপরে 1 4 6 4 1। এই কোফিশিয়েন্টের প্যাটার্নটা যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখছি একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই ট্রায়াঙ্গেলটাকে একটা নাম দেওয়া হয়েছে যাকে বলে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এটা, সেই জন্য খুব ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকেই আমরা বাইনোমিয়াল থিওরামের এক্সপ্রেশনের একটা ফর্মুলা বার করব। ঠিক আছে, তো এখন আপাতত তোমরা এই ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা বুঝতে পারলে কি কোথা থেকে এলো, এটা এই কোফিশিয়েন্টের প্যাটার্ন থেকে এই ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা এলো। ইনফ্যাক্ট এরপরে যদি আমি a প্লাস বি টু দ্য পাওয়ার 5 বা a প্লাস বি টু দ্য পাওয়ার 6 এইসবের এক্সপ্রেশনও লিখি, আমরা দেখব এই ট্রায়াঙ্গেলটা আরও বড় হতে থাকবে। তার মানে যত বেশি পাওয়ার থাকবে তত বড় তোমার প্যাসকেলস ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, এছাড়াও আরও এক দুটো জিনিস যেটা আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে, যদি তুমি ভেরিয়েবল এ এর কথা বলো, দেখো এ এর পাওয়ার আস্তে আস্তে কমছে, রাইট? যেমন এখানে এ এর পাওয়ার হচ্ছে টু দ্য পাওয়ার 1, এখানে এ এর পাওয়ার হচ্ছে 0, রাইট? কারণ এ এর দেখো টার্মটা নেই এখানে। সিমিলারলি এখানে দেখো এ এর পাওয়ার 2, তারপরে এ এর পাওয়ার 1, তারপরে এ এর পাওয়ার 0। এখানে দেখো প্রথমে এ এর পাওয়ার 3, তারপরে এ স্কোয়ার, তারপরে এ, তারপরে এ এর পাওয়ার আবার 0। এখানে দেখো এ টু দ্য পাওয়ার 4, তারপরে এ টু দ্য পাওয়ার 3, তারপরে এ টু দ্য পাওয়ার 2, তারপরে এ, তারপরে 0। আর ঠিক সেইভাবেই বি এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, তো সুতরাং এই তিনটে জিনিস এখানে আমরা অবজার্ভ করলাম, আর এই অবজারভেশনের বেসিসে আমরা বানিয়ে নিয়েছি প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তাহলে এর মানে কি এটাই দাঁড়ালো যে যখনই আমাদের কোনো বাইনোমিয়াল এক্সপ্রেশনের ভ্যালু বার করতে হবে তখনই আমাদের বানিয়ে নিতে হবে প্যাসকেলস ট্রায়াঙ্গেল? এই ক্ষেত্রে তো বানিয়ে নিয়েছিলাম প্যাসকেলস ট্রায়াঙ্গেল, কিন্তু যদি আমাদের পাওয়ারটা খুব বেশি থাকে, যেমন ধরো যদি a প্লাস বি টু দ্য পাওয়ার 15 থাকে বা x প্লাস 2y টু দ্য পাওয়ার 11 থাকে, তাহলে দেখো টু দ্য পাওয়ার 11, টু দ্য পাওয়ার 15, কখনো যদি টু দ্য পাওয়ার 50 থাকে, রাইট? তো এত বেশি যখন পাওয়ার ইনভলভড হবে তখন অবভিয়াসলি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা আমাদের তৈরি হবে সেটাও অনেক বড় হবে। তার মানে এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় যে যে কোনো গিভেন বাইনোমিয়াল এক্সপ্রেশনের ভ্যালু বার করার জন্য আমরা সব সময় প্যাসকেলস ট্রায়াঙ্গেল বানাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে বার করে নিতে হবে একটা ফর্মুলা। কিন্তু কোয়েশ্চেন হলো আমরা ফর্মুলা বার করব কোথা থেকে? অবভিয়াসলি প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে। তাহলে বন্ধুরা, যদি আমাদের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লাগে, ঠিক আছে, তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আমাদের তিনটে জিনিসের দরকার হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে এক্সপ্যানশনটা করতে, ধরো a প্লাস বি হোল স্কোয়ার, এর এক্সপ্যানশনটা লিখবার জন্যে আমাদের এক তো জানতে হবে যে কোফিশিয়েন্টের ভ্যালুগুলো কী হবে। যেমন দেখো প্রথম টার্মের কোফিশিয়েন্ট হলো 1, দ্বিতীয় টার্মের কোফিশিয়েন্ট হলো 2, আর তৃতীয় টার্মের কোফিশিয়েন্ট হলো 1। তার মানে সব থেকে প্রথমে আমাদের কোফিশিয়েন্টের ভ্যালুগুলো বার করার জন্য একটা ফর্মুলা বানাতে হবে। তারপরে যে এ টার্মটা আছে এর পাওয়ারটা আস্তে আস্তে কমাতে থাকতে হবে, যেমন এ টু দ্য পাওয়ার 2, তারপর এ টু দ্য পাওয়ার 1, আর তারপরে এখানে এ টু দ্য পাওয়ার 0। সিমিলারলি সাথে সাথে বি এর পাওয়ারটা বাড়াতে হবে। প্রথমে দেখো বি টু দ্য পাওয়ার 0, তারপরে বি টু দ্য পাওয়ার 1, তারপরে বি টু দ্য পাওয়ার 2। এই তিনটে জিনিস করে নিলেই আমরা যে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে এক্সপ্যান্ড করতে পারবো। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমরা ফোকাস করব কোফিশিয়েন্টের ওপর। কোফিশিয়েন্টের প্যাটার্নটা দেখে আমরা একটা প্যাসকেলস ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলেছি। এবারে দেখতে হবে যে এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের যে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি আমরা কোনো ফর্মুলা দিয়ে বার করতে পারি? নিশ্চয়ই পারি। এখানে আমরা ইউজ করব কম্বিনেশনের কনসেপ্ট। পারমুটেশন কম্বিনেশন আমরা সবাই পড়েছিলাম, যেখানে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম এনসিআর। এনসিআর কি বলে? এনসিআর বলতে বোঝায় যে যদি আমাদের কাছে টোটাল এন অবজেক্টস আছে, তার মধ্যে থেকে আর অবজেক্টস অ্যাট আ টাইম যদি আমাদের সিলেক্ট করতে হয়, তাহলে ওই সিলেকশনের নাম্বার অফ ওয়েজ হয়ে যাবে এনসিআর।
এনসিআর আমরা কিভাবে ক্যালকুলেট করি? এনসিআর হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যে সব বাচ্চারা পারমুটেশন কম্বিনেশনের ভিডিও এখনও দেখেনি, আমি রিকোয়েস্ট করব যে তোমরা সবাই আগে পারমুটেশন কম্বিনেশনের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো, কারণ এখন আমি কম্বিনেশনটা বোঝাতে তার ভেতরে ডুববো না, তাহলে আমরা পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল কিভাবে ক্যালকুলেট করে সবাই জানো, যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। n ফ্যাক্টোরিয়াল, তার মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 আপ টু 1। ঠিক আছে, এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি। এইবারে এইটাকে মাথায় রেখে আমরা এই ভ্যালুগুলো বার করার চেষ্টা করব, কারণ আমরা একটা ফর্মুলা বানাতে চাইছি, তাই তো? 1, ঠিক আছে, যখন 1 তখন এই পার্টিকুলার সিচুয়েশানে n এর ভ্যালু কত? 0। n হচ্ছে a প্লাস বি টু দ্য পাওয়ার n, পাওয়ারের ভ্যালুটা 0। সুতরাং এই 1 এর জায়গায় আমি যদি লিখি n c0, n হচ্ছে 0, c0, 0c0, এটা যদি আমি লিখি এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো, 0c0 হয়ে যাবে 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। সুতরাং এই 1 এর বদলে আমি 0c0 লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। তারপরের রোটাতে চলে যাও 1 1, এইটা কখন এসেছিল? যখন a প্লাস বি টু দ্য পাওয়ার 1 ছিল, মানে n এর ভ্যালু 1। সুতরাং এখানে আমরা লিখতে পারি 1c0, এর বদলে লিখতে পারি 1c1। ঠিক আছে, ভ্যালু ক্যালকুলেট করে দেখে নেবো, ভেরিফাই করে। 1c0 এর ভ্যালু হয়ে যাবে কত? 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, যেটা কিনা 1। তার মানে এই 1টার বদলে আমরা 1c0 লিখতে পারি, একদম লিখতে পারি। সিমিলারলি 1c1, যদি আমরা 1c1 এর ভ্যালু বার করি তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ এগেন ইকুয়াল টু 1। তার মানে এই 1টার বদলে আমরা 1c1 লিখতে পারি। এবার একটা প্যাটার্ন আসতে থাকছে, দেখো প্রথম রোতে আমরা লিখলাম 0c0, তারপরে 1c0 1c1, তারপরের রোটা হচ্ছে a প্লাস বি টু দ্য পাওয়ার 2, তার মানে n এর ভ্যালু 2 হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি 2c0, এটাকে লিখতে পারি 2c1, এটাকে লিখতে পারি 2c2। এবারে এইগুলোরও ভ্যালু বার করে দেখে নাও, 2c0 হয়ে যাবে কত? 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ এগেন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1। দেখো তাই হচ্ছে, এখানে 1 চলে এলো। ঠিক আছে, ঠিক এরকমভাবে তোমরা নিজেরা ভেরিফাই করে দেখো, দেখো এই ভ্যালুগুলো তোমরা এই এনসিআর এর ফরম্যাট থেকে পেয়ে যাবে। সুতরাং এর পরের রোটা কি হয়ে যাবে? nc0 মানে 3c0, 3c1, 3c2, 3c3। সিমিলারলি এর পরের রোটা হয়ে যাবে 4c0, 4c1, 4c2, 4c3, 4c4। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই যে কোফিশিয়েন্টগুলোর ভ্যালু আমরা কিভাবে পেতে পারি? এনসিআর এই ফরম্যাট দিয়ে আমরা কোফিশিয়েন্টের ভ্যালুগুলো পেতে পারি, যেখানে এন এর ভ্যালু হচ্ছে পাওয়ারের ভ্যালু, মানে a প্লাস বি টু দ্য পাওয়ার যত আছে সেইটা হচ্ছে ভ্যালু অফ এন। ঠিক আছে, এইভাবে কোফিশিয়েন্টগুলো বার করে নেবো। আর এ আর বি এর পাওয়ারটা তো আমরা দেখে নিলাম, এ এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, বি এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই তিনটে জিনিসকে কম্বাইন করে আমরা পেয়ে যাব একটা ফর্মুলা ফর বাইনোমিয়াল থিওরাম। তাহলে আমাদের গল্পটা কি দাঁড়ালো? বাইনোমিয়াল থিওরাম বলে যে যে কোনো পজিটিভ ভ্যালু অফ এন এর জন্যে এ প্লাস বি টু দ্য পাওয়ার এনকে আমরা লিখতে পারি nc0 a টু দ্য পাওয়ার n প্লাস nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি প্লাস nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 b টু দ্য পাওয়ার 2, প্লাস চলতে থাকবে আর লাস্টের টার্মটা হয়ে যাবে ncn b টু দ্য পাওয়ার n। বেসিক্যালি এটা মুখস্থ করার খুব ইজি, সিম্পল টিপ। nc0, nc1, nc2, nc3 এইভাবে চলতে থাকবে সি এর টার্মটা। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে? এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, এর
পাওয়ার শুরু হবে n দিয়ে, তারপরে n-1, n-2, n-3 এইভাবে যেতে যেতে লাস্টের টার্মে হয়ে যাবে a টু দ্য পাওয়ার 0 which is 1। বি এর টার্মটার সাথে ঠিক উল্টোটা হবে, বি এর টার্মটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বি এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, শুরু হবে বি টু দ্য পাওয়ার 0 থেকে, তারপর বি টু দ্য পাওয়ার 1, বি টু দ্য পাওয়ার 2, আর এইভাবে চলে যাবে বি টু দ্য পাওয়ার n পর্যন্ত। ঠিক আছে, তো এইভাবে এই রকম সিম্পলভাবে আমরা যে কোনো একটা গিভেন বাইনোমিয়াল এক্সপ্রেশনকে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, আর দেখে নাও এই ফর্মুলাটা দেখতে খুব ভজকট, কিন্তু এটাকে মুখস্থ করা একেবারেই ডিফিকাল্ট নয়, রাইট? এই প্যাটার্নটা শুধু বুঝে নিতে হবে। ঠিক আছে, ওকে। এবারে এই জিনিসটাকে যদি শর্ট ফর্মে লিখতে হয় তো আমরা এই সামেশন সিম্বলটা দিয়ে এটাকে এইভাবে লিখতে পারি। দেখো সামেশনটা দিয়ে আমরা কি লিখে ফেলেছি, আমরা লিখে ফেলেছি NCK, যেখানে k এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে ফ্রম 0 টু n, a টু দ্য পাওয়ার n মাইনাস k, b টু দ্য পাওয়ার k। ঠিক আছে, k এর ভ্যালুটা যেখানে আমরা দেখছি 0 থেকে n পর্যন্ত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে বেশি টেনশন নেবার দরকার নেই, এই সিম্পল ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে তোমরা দেখবে যে কোনো কমপ্লিকেটেড বাইনোমিয়াল এক্সপ্রেশনও আমরা একদম চুটকিতে সলভ করব। ঠিক আছে, চলো তাহলে এবারে কিছু কিছু খুব সিম্পল এক্সাম্পল ট্রাই করা যাক। ঠিক আছে, সব থেকে প্রথমে এখানে একটা সিম্পল এক্সাম্পল, এক্সপ্যান্ড x প্লাস 4 টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, এক্ষুনি আমরা বাইনোমিয়াল থিওরামে কি পড়লাম যে a প্লাস বি টু দ্য পাওয়ার n, এইটা যদি আমাদের এক্সপ্যান্ড করতে হয় তো কিভাবে করব, nc0 a টু দ্য পাওয়ার n প্লাস nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 b প্লাস nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 b টু দ্য পাওয়ার 2 প্লাস এইভাবে যেতে থাকবে, আর লাস্টের টার্মটা হয়ে যাবে ncn b টু দ্য পাওয়ার n। ঠিক আছে, মানে a এর পাওয়ার আস্তে আস্তে কমছে, b এর পাওয়ার আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, আর এর সাথে কোফিশিয়েন্টের টার্মগুলোও লাগিয়ে দেওয়া হয়েছে। এই পার্টিকুলার কোয়েশ্চেনে আমরা দেখছি a এর ভ্যালু দেওয়া আছে x, b এর ভ্যালু দেওয়া আছে 4, আর n এর ভ্যালু দেওয়া আছে 5। ঠিক আছে, সুতরাং এই ভ্যালুগুলো এবারে এই এক্সপ্রেশনে আমরা দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 4 টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু nc0 a টু দ্য পাওয়ার n। ঠিক আছে, a এর জায়গায় x লিখে দিয়েছি, প্লাস nc1 x টু দ্য পাওয়ার 5 এর থেকে একটা কমে যাবে, x এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, 4 এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা হয়ে যাবে x টু দ্য পাওয়ার 4 ইন্টু 4 প্লাস 5c2, x এর পাওয়ার আরও কমে যাবে, 4 থেকে 3 হয়ে যাবে, আর 4 এর পাওয়ার বেড়ে যাবে, 1 থেকে 2 হয়ে যাবে, প্লাস 5c3, x এর পাওয়ার আরও কমে যাবে, x স্কোয়ার হয়ে যাবে, 4 এর পাওয়ার আরও বেড়ে যাবে, প্লাস 5c4, x এর পাওয়ার 2 থেকে কমে x টু দ্য পাওয়ার 1 হয়ে যাবে, আর 4 এর পাওয়ার হয়ে যাবে 4, প্লাস 5c5, x টু দ্য পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে 1 ইন্টু 4 টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, এবারে সিম্পল শুধু ক্যালকুলেশন করে নাও, 5c0 কিভাবে ক্যালকুলেট করবে, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল x টু দ্য পাওয়ার 5, প্লাস এটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে যাবে 4 ইন্টু x টু দ্য পাওয়ার 4, প্লাস এটা হয়ে যাবে 5c2, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্সেস কিউব, 4 টু দ্য পাওয়ার 2 হয়ে যাবে 4 ইন্টু 4 16, প্লাস এটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার ইন্টু 4 টু দ্য পাওয়ার 3, দ্যাট ইজ 4 4 16 ইন্টু 4 64। ঠিক আছে, এইভাবেই বাকি দুটো টার্মও আমরা লিখে নেব। ঠিক আছে, এটা সিম্পল ম্যাথামেটিক্স, কারেক্ট। পুরোটা যখন ক্যালকুলেট হয়ে যাবে, পুরোটা যখন আমরা সলভ করে নেব, তখন আমরা এই ধরনের একটা এক্সপ্রেশন পেয়ে যাব। দেখে নাও, একটা ভেরিফিকেশনের জন্য দেখে নাও আমাদের ফাইনাল আনসারে কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 টার্ম আছে, আর 6ই থাকা উচিত ছিল, কারণ দেখো এই কোয়েশ্চেনে এখানে পাওয়ার ছিল 5। আমরা কি জানি, যত পাওয়ার থাকে তত প্লাস 1 টার্মস থাকে, মানে এখানে পাওয়ার যদি n থাকে তো নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপ্যানশন কি কত হয়, n প্লাস 1।
ঠিক আছে? তো এইভাবে আমরা বাইনোমিয়াল থিওরামের হেল্প নিয়ে এক্সপ্যান্ড করব। বন্ধুরা, বাইনোমিয়াল থিওরামের যে এই ফর্মুলাটার ভেতরে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নোট করবার মতো আছে। সবথেকে প্রথম ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো যে আমাদের বাইনোমিয়াল এক্সপ্রেশনের যে পাওয়ারটা দেওয়া আছে, যেমন ধরো a প্লাস বি টু দ্য পাওয়ার n, এই যে n এর ভ্যালু, এই n এর ভ্যালু থেকে আমরা এটাও জেনে নিতে পারি যে যখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব ইউজিং বাইনোমিয়াল থিওরাম, সেই এক্সপ্যানশনটাতে কতগুলো টার্ম থাকবে। তো অ্যাকচুয়ালি যদি তোমার পাওয়ার n হয় তাহলে তোমার এক্সপ্যানশনে থাকবে n প্লাস 1 টার্মস। ইয়েস, কিভাবে? চলো দেখে নাও, ইজি এক্সাম্পলগুলো থেকে দেখে নিই। a প্লাস বি টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু হয় 1, ঠিক আছে? এখানে পাওয়ার কত? 0। আর আমি কি বলেছি কতগুলো টার্ম থাকবে এক্সপ্যানশনে? 0 প্লাস 1, তার মানে একটা টার্ম থাকবে। দেখো একটাই টার্ম আছে, উইচ ইজ 1, ঠিক আছে? যদি দেখি a প্লাস বি টু দ্য পাওয়ার 1, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে এর এক্সপ্যানশনে কতগুলো টার্ম থাকবে? n প্লাস 1, মানে দুটো টার্ম থাকবে। আর a প্লাস বি টু দ্য পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a প্লাস বি, a একটা টার্ম, b একটা টার্ম, তাহলে দুটো টার্ম আছে। যদি a প্লাস বি হোল স্কোয়ারের কথা বলি তাহলে দেখো পাওয়ারের ভ্যালু হচ্ছে 2, তার মানে এর এক্সপ্যানশনে কতগুলো টার্ম থাকবে? 3, এক্স্যাক্টলি। আর দেখো তিনটেই টার্ম আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার 2ab আর b স্কোয়ার, এই তিনটে টার্ম এর এক্সপ্যানশনে, ঠিক আছে? তার মানে যখনই আমাদের কাছে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে যার পাওয়ার n, ওটাকে যখন তুমি বাইনোমিয়াল থিওরামের হেল্প নিয়ে ওটাকে এক্সপ্যান্ড করবে, তো এই এক্সপ্যানশনে থাকবে n প্লাস 1 টার্মস, ঠিক? নাম্বার 2, তোমরা সবসময় নোটিস করবে যে এ যে ভ্যারিয়েবলটা, এটা এর জায়গায় এ থাকতে পারে, এর জায়গায় এক্স থাকতে পারে, 2x থাকতে পারে, যে কিছু থাকতে পারে। তো এ যেটা টার্মটা, এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে এর পাওয়ারটা শুরু হচ্ছে n দিয়ে আর শেষ হচ্ছে 0 দিয়ে, ঠিক আছে? সিমিলারলি যেটা নেক্সট ভ্যারিয়েবল, যেমন বি এর সঙ্গে ঠিক উল্টোটা হচ্ছে, বি এর পাওয়ারটা শুরু হচ্ছে 0 থেকে আর আস্তে আস্তে ওটা বাড়তে থাকছে আর লাস্টের টার্মে পাওয়ার হয়ে যাচ্ছে n, ঠিক? এছাড়া নাম্বার 3, এটাও আমরা নোটিস করছি যে এই এক্সপ্যানশনের যে কোনো একটা টার্ম যদি তুমি পিক করো, তুমি দেখবে সেই টার্মটাতে এ আর বি এর পাওয়ারের যে সাম, ঠিক আছে, সেই সামটা হচ্ছে ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার অফ দ্য বাইনোমিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে? তার মানে যেমন ধরো আমরা বললাম লেটস সে a প্লাস বি হোল স্কোয়ার, সিম্পল এক্সাম্পল নিয়ে বুঝি, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ারে আমাদের পাওয়ারের ভ্যালু কত? 2, ঠিক আছে? এইবারে এর এক্সপ্যানশনটা দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। প্রথম টার্মে যদি তুমি দেখো a এর পাওয়ার কত? 2 ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার 2, অ্যাবসলিউটলি। দ্বিতীয় টার্মটা যদি দেখো 2ab, মানে a এর পাওয়ার হচ্ছে 1, b এর পাওয়ার হচ্ছে 1, দুটোকে যদি সাম করে দাও তাহলে কত হলো? 2, উইচ ইজ এগেইন ইকুয়াল টু দ্য ভ্যালু অফ n, রাইট? a প্লাস বি হোল স্কোয়ার ছিল। সিমিলারলি যদি থার্ড টার্মটা দেখো, সেখানে b এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এগেন পাওয়ারের ভ্যালু হচ্ছে কত? a প্লাস বি টু দ্য পাওয়ার 2, সেই 2টার সমান। তার মানে যে কোনো একটা টার্মে a এর পাওয়ার প্লাস বি এর পাওয়ার, এইটা সবসময় প্রত্যেকটা টার্মের জন্য সেম থাকবে আর এই ভ্যালুটা উইল বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ n ইন দ্য বাইনোমিয়াল এক্সপ্রেশন। তাহলে বাইনোমিয়াল থিওরেমের বেসিকটা তো বোঝা গেল, ভেরি গুড। এবারে আমরা দেখে নেব কিছু স্পেশাল কেসেস। এবারে সবসময় এরকম জরুরি নয় যে আমাদের কাছে a প্লাস বি টু দ্য পাওয়ার n এই ফরম্যাটেই বাইনোমিয়াল এক্সপ্রেশন থাকুক। যেমন ধরো আমাদের কাছে থাকতে পারে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n, কিংবা 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার n, কিংবা x মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার n। তো এই ধরনের বাইনোমিয়াল এক্সপ্রেশন আমরা কি করে সলভ করব? একেবারে একইভাবে। শুধু এই জিনিসটা নোট করতে হবে যে যেমন ধরো তোমার কাছে যদি x মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার n থাকে, তার মানে তোমার যেটা জেনারেল ফর্মুলা a প্লাস বি টু দ্য পাওয়ার n, সেইটার সাথে কম্পেয়ার করে যদি তুমি দেখো, এখানে এই পার্টিকুলার সিচুয়েশনে a এর ভ্যালু হচ্ছে x আর b এর ভ্যালু হচ্ছে y, না y নয়, b এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই, এক্স্যাক্টলি। তো তোমার সেই বাইনোমিয়াল থিওরামের ফর্মুলাতে তুমি a এর বদলে দিয়ে দাও x আর b এর বদলে দিয়ে দাও মাইনাস ওয়াই, অ্যান্ড দ্যাটস হাউ ইউ সলভ ইট। চলো এই তিনটে স্পেশাল কেসকেই সলভ করে দেখা যাক যে আমাদের কীরকম ধরনের এক্সপ্রেশন পাওয়া যায়। চলো তাহলে স্পেশাল কেসেসগুলো ফটাফট দেখে নিই আমরা, ঠিক আছে? সবথেকে প্রথম কেসটা হচ্ছে x মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার n। তো এর ক্ষেত্রে a এর ভ্যালু হচ্ছে x, b এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই আর n এর ভ্যালু হচ্ছে n তো এখানে nই আছে। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি nc0
a to the power n plus nc1 a to the power n minus 1 into b plus nc2 a to the power n minus 2 into b to the power 2 এইভাবে চলতে থাকবে। লাস্টের টার্মটা হয়ে যাবে ncn ইন্টু মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। সুতরাং তোমরা দেখবে যখনই এই a প্লাস বি এর বদলে a মাইনাস বি ফরম্যাটে আছে, তখন তোমাদের যে এক্সপ্রেশনটা, ফাইনাল এক্সপ্রেশনটা বেরোবে, সেটাতে অল্টারনেটলি একটা পজিটিভ একটা নেগেটিভ টার্ম চলে আসবে। কেন? কারণ বি এর মাইনাস ওয়াই আছে, তো মাইনাস ওয়াই এর জন্যে একটা অল্টারনেট টার্ম হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তারপরেরটা দেখা যাক, 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন। এই ক্ষেত্রে এ এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটাকে করা যাক এক্সপ্যান্ড, nc0 a টু দ্য পাওয়ার n প্লাস nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 b প্লাস nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে যেতে থাকবে, লাস্টের টার্মটা হয়ে যাবে ncn x টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এবারে 1 টু দ্য পাওয়ার n বা 1 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বা 1 টু দ্য পাওয়ার n মাইনাস 2 এগুলোর সবেরই ভ্যালু হবে 1। সুতরাং এটাকে আমরা আরও সিম্পলিফাইড ভার্সনে লিখতে পারি nc0 প্লাস nc1 x প্লাস nc2 এক্স স্কোয়ার। এইভাবে যেতে থাকবে, লাস্টের টার্মটা হয়ে যাবে ncn x টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। সিমিলারলি 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার n যখন থাকবে, তখন আমরা দেখব যে এটা এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটাই আসবে, কিন্তু পজিটিভ নেগেটিভ সাইন আলাদা আলাদা। যেমন nc0 a টু দ্য পাওয়ার n, 1 টু দ্য পাওয়ার n will be 1 প্লাস nc1 ইন্টু মাইনাস এক্স প্লাস nc2 ইন্টু মাইনাস এক্স হোল স্কোয়ার। মাইনাস এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাই জন্যে এই টার্মটা পজিটিভ হবে, কিন্তু এই টার্মটা নেগেটিভ। আবার এর পরের টার্মটা হয়ে যাবে nc2 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3, তো মাইনাস এক্স কিউব হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মাইনাস এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। তো এইভাবে এটা চলতে থাকবে। সুতরাং এইটাকে আমরা কি লিখতে পারি? এটা হয়ে যাবে nc0 মাইনাস nc1 এক্স প্লাস nc2 x square minus nc3 x cube and so on। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই ফর্মুলাগুলোকে আলাদাভাবে মুখস্থ করার কিছুই নেই। এগুলো সিম্পল বাইনোমিয়াল থিওরামের ওই এক্স্যাক্ট ওই একটা ফর্মুলাতেই তুমি পুট করে দিলে তোমার আনসার এসে যাবে। চলো আরও একটা কোয়েশ্চেন দেখা যাক। কখনো কখনো এক্সপ্যানশন এই ধরনেরও থাকে, যেমন ধরো 2/x মাইনাস x/2 টু দ্য পাওয়ার 5। দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এখানেও আমরা ওই একই বাইনোমিয়াল থিওরামের এক্সপ্যানশন ইউজ করব। এখানে শুধু কি তফাৎ হয়ে গেল, আমাদের ফরম্যাট হচ্ছে a প্লাস বি টু দ্য পাওয়ার n। এখানে a এর ভ্যালু হচ্ছে 2/x, এখানে b এর ভ্যালু হয়ে যাবে মাইনাস x/2, আর এখানে n এর ভ্যালু হয়ে যাবে 5। ব্যাস, এই তিনটে ভ্যালু যখনই তুমি জানো, তুমি বাইনোমিয়াল এক্সপ্যানশন যেটা থিওরামের হিসেবে যেটা ফর্মুলা সেটাতেই পুট করবে। কিভাবে লিখতে পারো এটাকে? এটা লিখতে পারো nc0, এখানে লিখতে পারি nc0, n এর ভ্যালু হচ্ছে 5, a টু দ্য পাওয়ার n। ঠিক আছে, a হচ্ছে 2/x টু দ্য পাওয়ার n, b এর পাওয়ার প্রথম টার্মে 0, তারপরের টার্মটা হয়ে যাবে nc1 a টু দ্য পাওয়ার, a এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, আগে 5 ছিল এটা 4 হয়ে যাবে। b এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, b এখানে মাইনাস x/2। তারপরে নেক্সট টার্ম হয়ে যাবে 5c2, a এর পাওয়ার আরও কমতে থাকবে, 4 ছিল আগে এবারে 3 হয়ে যাবে, আর b এর পাওয়ার বাড়তে থাকবে। ঠিক আছে, তারপরের টার্মটা হয়ে যাবে 5c3, 2/x এর পাওয়ার কমতে থাকবে, তার মানে এটা হয়ে যাবে হোল স্কোয়ার, আর মাইনাস x/2 এর পাওয়ার বাড়তে থাকবে, সুতরাং এটা হয়ে যাবে হোল কিউব, প্লাস
5c4 2/x শুধু থেকে যাবে, কারণ 2/x হোল স্কোয়ার ছিল, সেটা ফার্দার আরও কমে যাবে, সুতরাং 2/x, আর এটা হয়ে যাবে -x/2 টু দ্য পাওয়ার 4 প্লাস 5c5 2/x টু দ্য পাওয়ার 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে -x/2 টু দ্য পাওয়ার 5। এইভাবে আমরা এক্সপ্যান্ড করব, ঠিক আছে। এইবারে এই এক্সপ্যানশনটাকে ফার্দার কি করে সিম্পলিফাই করবে, যতগুলো এই এনসিআর এর টার্ম আছে সেগুলোকে তো ক্যালকুলেট করতেই হবে, ঠিক আছে। চলো ক্যালকুলেট করা যাক। 5c0 হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দ্য পাওয়ার 5 দ্যাট ইজ 32 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 5 প্লাস 5c1 হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে 16 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 ইন্টু মাইনাস x/2, ঠিক আছে। তারপরের টার্মটা হয়ে যাবে 5c2 দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 কিউব 8 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ক্যালকুলেশন লম্বা চড়া হবে, কিন্তু সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই, এটা সিম্পল ম্যাথামেটিক্স, কোনো ট্রিক ফ্রিক কিছু লাগানো হয়নি। 5c3কে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 2 স্কোয়ার দ্যাট ইজ 4 divided by x square into minus x whole cube that is minus x cube divided by 2 to the power 3 that is 8 plus 5c4 that is 5 factorial divided by 4 factorial into 5 minus 4 factorial 2 by x into minus x to the power 4 সেটা হয়ে যাবে x to the power 4 divided by 2 to the power 4 that is 16 plus 5c5 is 1 into minus x to the power 5 divided by 2 to the power 5 that is 32, ঠিক আছে। এরপরে আমি আরও টাইম ওয়েস্ট করে ক্যালকুলেট করছি না, এই ক্যালকুলেশনটা ফার্দার ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে নিতে পারবে অ্যান্ড ইউ উইল গেট দ্য ফাইনাল আনসার। খেয়াল রাখবে যে দেখুন লাস্টের আনসারে কতগুলো টার্ম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6 টার্মস, যেটা হওয়া উচিতই ছিল, কারণ n এর ভ্যালু হচ্ছে 5, সুতরাং নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপ্যানশন উইল বি 6। তাহলে বাচ্চারা আমরা বাইনোমিয়াল থিওরাম দেখে নিয়েছি, আমরা যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স যেখানে আমরা বাইনোমিয়াল থিওরাম ইউজ করে সলভ করি সেগুলোও আমরা দেখে নিয়েছি মোটামুটি, ঠিক আছে। এইবারে আমরা দেখব খুব কিছু না খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, কখনো কখনো এই ধরনের ইন্টারেস্টিং ট্রিকি কোয়েশ্চেন্স আমাদের সামনে আসে যেখানে আমরা বাইনোমিয়াল থিওরামের ইউজ করে খুব ইজিলি খুব তাড়াতাড়ি সেগুলোকে সলভ করতে পারি। যেমন ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বলো 98 টু দ্য পাওয়ার 5 কত হবে, এবারে তুমি যদি 98 ইন্টু 98 ইন্টু 98 ইন্টু 98 ইন্টু 98 করতে থাকো তাহলে বুঝতেই পারছো কতক্ষণ সময় লাগবে, তাই তো। কিন্তু এইটাকে যদি আমি এইভাবে লিখে নিই, 98টাকে আমি 100 - 2 লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। তাহলে আমি 100 - 2 টু দ্য পাওয়ার 5 এভাবে লিখতে পারি 98 টু দ্য পাওয়ার 5কে। আর দেখো এটা কোন ফরম্যাটে আছে, এটা a + b টু দ্য পাওয়ার n এর ফরম্যাটেই তো আছে। তার মানে আমি ডিরেক্টলি এটাকে বাইনোমিয়াল থিওরামের ইউজ করে এটাকে এক্সপ্যান্ড করে দেবো আর এর ভ্যালু বার করে নেবো। ইজি, রাইট? ঠিক সেরকমভাবে যদি কেউ জিজ্ঞেস করে 1.1 টু দ্য পাওয়ার 1000 এর ভ্যালু কী হবে, বাপরে টু দ্য পাওয়ার 1000 দেখেই মনে হচ্ছে যে এটা তো খুব কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড একেবারেই নয়। 1.1 এর জায়গায় আমরা লিখতে পারি 1 + 0.1 টু দ্য পাওয়ার 1000, আর এখানেও আমরা ইউজ করব বাইনোমিয়াল এক্সপ্যানশন। তাহলে বন্ধুরা চলো একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম দেখা যাক যেখানে আমরা বাইনোমিয়াল থিওরামের ইউজ করব, ঠিক আছে। কোয়েশ্চেন বলছে শো দ্যাট 9 টু দ্য পাওয়ার n + 1 - 8n - 9 ইজ ডিভিজিবল বাই 64 whenever n is a positive integer, ঠিক আছে। এবার এটা দেখে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই তো, যে এই জিনিসটা 64 দিয়ে ডিভিজিবল কি না সেটা আমাদের বলতে হবে। তার মানে বেসিক্যালি আমাদের প্রুফ কি করতে হবে, আমাদের প্রুফ করতে হবে যে এই যে এক্সপ্রেশনটা 9 টু দ্য পাওয়ার n + 1 - 8n
মাইনাস 9 দিস ইজ ইকুয়াল টু 64k, যেখানে k যে কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। 64 দিয়ে ডিভিজিবল এই পুরো জিনিসটা তখনই হবে যখন এই পুরো জিনিসটা ইজ ইকুয়াল টু 64 ইন্টু k, ঠিক আছে। ওকে, এবারে এটা আমরা শুরু কোথা থেকে করব? দেখো, এটা 64 দিয়ে ডিভিজিবল কি না আমাকে জানতে হবে। এদিকে 8 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে চারিদিকে না 9 দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখানে 9-এর বদলে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 8, লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। আমরা একটা এক্সপ্রেশন বাইনোমিয়াল থিওরামে আমরা শিখেছি যে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার m, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, mc0 প্লাস mc1x প্লাস mc2x স্কোয়ার প্লাস ডট 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 আপ টু mcm x টু দ্য পাওয়ার m, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা আমরা শিখেছি বাইনোমিয়াল থিওরামে, এটাই তো আমরা শিখেছি এতক্ষণ, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই 9-এর বদলে আমরা এটাকে লিখে নেব 1 প্লাস 8 টু দ্য পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। 9 টু দ্য পাওয়ার n প্লাস 1কে আমরা লিখে নিয়েছি 1 প্লাস 8 টু দ্য পাওয়ার n প্লাস 1। 8 কেন লিখেছি, কারণ আমরা 64-এর ডিভিজিবল কিনা জানতে চাইছি। 8 64-এর একটা ফ্যাক্টর হলো 8, যার জন্য আমরা 8 লিখে নিয়েছি। এইবারে এখানে আমরা কি দেখছি, এখানে x এর বদলে 8 আর m এর বদলে n প্লাস 1। তো এই সেম ফর্মুলা লাগিয়ে দেবো, এটা হয়ে যাবে n প্লাস 1 c0 প্লাস n প্লাস 1 c1 into x, that is into 8 plus n plus 1 c2 into x square, তার মানে 8 square plus dot 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 up to n plus 1 cn plus 1 8 to the power n, ঠিক আছে। এইভাবে লিখতে পারি আমরা। ওকে, n plus 1 c0, এটাকে আমরা কি লিখতে পারি, এদিকে দেখো n plus 1 factorial divided by 0 factorial into n plus 1 minus 0 factorial, এই পুরো ভ্যালু হয়ে যাবে 1। সুতরাং এটার জায়গায় আমরা লিখতে পারি 1। তারপরে চলে এলো n plus 1 c1, এটা আমরা কি লিখতে পারি, n plus 1 factorial divided by 1 factorial, রাইট। এটা কি লিখতে পারি আমরা, n plus 1 factorial divided by 1 factorial into n plus 1 minus 1 factorial, তার মানে n factorial, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি n plus 1 into n factorial divided by n factorial। তো সুতরাং এটার বদলে আমরা লিখতে পারি, এই পুরো জিনিসটার বদলে আমরা লিখতে পারি n plus 1 into 8। তারপরে এসে গেল n plus 1 c2, সেটা কি হয়ে যাবে, n plus 1 factorial divided by 2 factorial into n plus 1 minus 2 factorial, তার মানে n minus 1 factorial, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে n plus 1 into n minus 1 factorial divided by 2 factorial into n minus 1 factorial, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে n into n plus 1 by 2। সুতরাং এটা হয়ে যাবে n into n plus 1 divided by 2 into 8 into 8, that is 64। সুতরাং এটা এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এইবারে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 8n প্লাস 8 প্লাস, এটাকে ধরো, এটা তুমি এই ভ্যালুটা বার করো বা এটাকে তুমি সি এর টার্মে রেখে দাও, একই ব্যাপার, n প্লাস 1 c2 ইন্টু 8 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু n প্লাস 1 cn প্লাস 1 8 টু দ্য পাওয়ার n, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি, দেখো 1 প্লাস 8, এটা হয়ে যাবে 9, এটা 8n, তাহলে 8n প্লাস 9 প্লাস, এবারে দেখো এর ভেতরে সব জায়গাতে এখানে 8 স্কোয়ার, 8 কিউব, 8 টু দ্য পাওয়ার 4, এরকমভাবে 8 টু দ্য পাওয়ার n অবধি আছে। তো আমি এখান থেকে 8 স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি থাকবে, n প্লাস 1 c2 প্লাস, এখানে হয়ে যাবে n প্লাস 1 c3, এই যে টার্মটা আমি লিখিনি সেখানে ইন্টু 8 ডট 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 আপ টু n প্লাস 1 cn প্লাস 1 8 টু দ্য পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে, কারণ 8 টু দ্য পাওয়ার 2 আমি এখানে কমন নিয়েছিলাম, ঠিক আছে।
এইভাবে হয়ে যাবে। এবারে এই ভেতরে যতটা জিনিস দেখছো এই পুরোটাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 8n + 9 + 64 × k। এই পুরো জিনিসটাকে ব্র্যাকেটের ভেতরে যে পুরো ব্যাপারটা আছে সেটাকে ক্যালকুলেট না করে এখনের জন্য আমি ধরে নিলাম এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে k। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, 1 + 8 টু দ্য পাওয়ার n + 1। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে ফেরত আমরা লিখে নিতে পারি 9 টু দ্য পাওয়ার n + 1। ঠিক আছে, এই 10টা এদিকে নিয়ে আসি তাহলে -8n, 9টাও এদিকে নিয়ে আসি তাহলে -9। দিস ইজ ইকুয়াল টু 64k অ্যান্ড এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু প্রুভ। এটাই আমরা প্রুভ করতে চাইছিলাম যে 9 টু দ্য পাওয়ার n + 1 -8n -9 ইজ ইকুয়াল টু 64k। কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড ছিল ইন দ্য সেন্স যে কোয়েশ্চেনটা দেখার পর ইমিডিয়েটলি হয়তো তোমাদের ক্লিক করবে না যে কোনখান থেকে স্টার্ট করতে হবে, কোনখান থেকে অ্যাপ্রোচ করতে হবে, রাইট? সেটা একটা কনফিউশন হতে পারে এই ধরনের কোয়েশ্চেনে। বাট যখনই তোমরা দেখবে যে কোয়েশ্চেনে এই ধরনের পাওয়ার আছে, রাইট, যেমন 9 টু দ্য পাওয়ার n + 1, তখনই তোমাদের মনে পড়া উচিত কার কথা, বাইনোমিয়াল থিওরামের কথা। আর এখানে 9কে 1 + 8 কেন লিখেছি সেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে ডিভিজিবল বাই 64 কিনা এটা আমাদের জানার ছিল। সুতরাং যেই আমরা 8টাকে পিকচারে নিয়ে এলাম তখন দেখো চারিদিক থেকে আমাদের ক্যালকুলেশনটা 64 এর দিয়ে ডিভিজিবল কিনা সেটা জানতে ইজি হয়ে গেল। ঠিক আছে, খুব একটা কমপ্লিকেটেড নয়, বাট দ্য অ্যাপ্রোচ ওয়াজ ইম্পর্টেন্ট। এই ধরনের আরও কোয়েশ্চেন তোমরা নিজেরা ট্রাই করো, যখন নিজে 2-4টে কোয়েশ্চেন ট্রাই করবে তখন তোমরা ওই অ্যাপ্রোচের একটা ভালো আইডিয়া পাবে। একটা গিভেন বাইনোমিয়াল এক্সপ্রেশনকে এক্সপ্যান্ড কিভাবে করব সেটা তো বাইনোমিয়াল থিওরাম আমাদের বলে দিয়েছে। কিন্তু কখনো কখনো কি হয় যে একটা বাইনোমিয়াল এক্সপ্যানশনে প্রচুর টার্মস থাকে, মানে 2-4টে টার্মস থাকে না, অনেক টার্মস থাকে। ঠিক আছে, এবারে আমি যদি র্যান্ডমলি এটা জানতে চাই যে এই পার্টিকুলার এক্সপ্যানশনের 20th টার্মের ভ্যালু কি হবে কিংবা 50th টার্মের ভ্যালু কি হবে, তাহলে তার মানে হলো যে আমাকে ওই পার্টিকুলার বাইনোমিয়াল এক্সপ্রেশনটাকে পুরো এক্সপ্যান্ড করতে হবে আপ টু 50 টার্মস। বুঝতে পারছো, 50 টার্মস মানে 50টা টার্ম পর্যন্ত লিখতে হবে। দ্যাট ইন ইটসেলফ ইজ আ হিউজ ক্যালকুলেশন, তাই তো? তাই জন্যে আমরা এখানে একটা ছোট্ট ফর্মুলা দেখে নেব, যে ফর্মুলাটার হেল্প দিয়ে আমরা যে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের একটা জেনারেল টার্মের ভ্যালু বার করতে পারি। মানে তোমার যদি 10th টার্ম চাই তো ফটাকসে 10th টার্ম বার করতে পারি, যদি 50th টার্ম চাই, 54th টার্ম চাই, যে কোনো জেনারেল টার্ম আমরা এই ফর্মুলাটা দিয়ে বার করতে পারি। চলো তাহলে দেখে নিই একটা ফর্মুলা যেটার হেল্প দিয়ে আমরা r+1th টার্ম ক্যালকুলেট করতে পারি। চলো তাহলে দেখে নিই যে কোনো একটা r+1th টার্ম আমরা কিভাবে বার করি। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন, এখানে ডাইরেক্ট আমি একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছি যেটা তোমাদের মনে রাখতে হবে। TR+1 তার মানে r+1th টার্মের ভ্যালু হবে NCR a টু দ্য পাওয়ার n - r b টু দ্য পাওয়ার r। অনেকে হয়তো ভাবছো যে আমরা r+1th টার্মের এক্সপ্রেশন কেন বার করলাম, আমরা TR কেন বার করিনি। সিম্পলি এই জন্যে, কারণ যদি এটা TR+1 হয় তাহলে আমাদের ফর্মুলাটা একটু সিম্পলার। এখানে NCR a টু দ্য পাওয়ার n - r b টু দ্য পাওয়ার r, মানে এগুলো আমরা r এর টার্মসে লিখতে পারছি যখন আমরা r+1th টার্ম বার করছি। তাই জন্য আমরা r+1th টার্ম বার করেছি। কী করে বার করেছি সেটা এবারে খেয়াল করো। এখানে দেখো এই টার্মটা হচ্ছে, এটা আমাদের নর্মাল বাইনোমিয়াল এক্সপ্যানশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। ঠিক আছে, ফার্স্ট টার্মে তুমি দেখো NCR, এই যে r এর ভ্যালুটা ফার্স্ট টার্মে কত, এর ভ্যালু 0। সিমিলারলি এটা হলো তোমার সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মে এই r এর ভ্যালু হচ্ছে 1। এটা হলো তোমার থার্ড টার্ম, থার্ড টার্মে r এর ভ্যালু হচ্ছে 2। তার মানে তুমি যে টার্মটা বার করছো r এর ভ্যালু তার থেকে একটা কম হবে, তাই তো? ফার্স্ট টার্মে r এর ভ্যালু 0, সেকেন্ড টার্মে r এর ভ্যালু 1, থার্ড টার্মে r এর ভ্যালু 2। তার মানে rth টার্মে r এর ভ্যালু কি হয়ে যাবে, r-1। ঠিক আছে, আর r+1th টার্মে যখন আমি r+1th টার্ম বার করছি তখন এই r এর ভ্যালু r হয়ে যাবে, r+1 এর থেকে একটা কম, তার মানে r। তো যার জন্য আমরা TR+1 বার করেছি যাতে এটা NCR হয়ে যায় ফর সিম্পলার ক্যালকুলেশন। এবারে ফোকাস করো পাওয়ারগুলোতে। যখন আমার ফার্স্ট টার্ম ছিল তখন এর পাওয়ার ছিল n, যখন সেকেন্ড টার্ম ছিল তখন এর পাওয়ার হচ্ছে n-1, থার্ড টার্মে এর পাওয়ার হচ্ছে n-2। তার মানে যে টার্মটা আমরা বার করছি
তার থেকে একটা কম সংখ্যা আমরা এর পাওয়ার থেকে কমাচ্ছি। দেখো a টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান যখন আমরা সেকেন্ড টার্মের কথা বলছি, থার্ড টার্মের কথা বলছি তখন a টু দ্য পাওয়ার n মাইনাস টু। ঠিক আছে, তো যখন r প্লাস ওয়ানের টার্মের কথা বলছি তখন r প্লাস ওয়ানের থেকে একটা কম হচ্ছে r, আর সেটাই আমাদের a এর পাওয়ারে চলে যাবে। দেখো a টু দ্য পাওয়ার n মাইনাস r, বুঝতে পারলে? দেখো এখান থেকেই এসেছে ফর্মুলাগুলো। বি এর পাওয়ারের যদি কথা বলো দেখো, তাহলে সেকেন্ড টার্মে বি এর পাওয়ার হচ্ছে 2 এর থেকে একটা কম, থার্ড টার্মে বি এর পাওয়ার হচ্ছে 3 এর থেকে একটা কম, মানে যে টার্মের কথা বলছি তার থেকে একটা কম। তাই জন্য আর প্লাস ওয়ানের টার্মের কথা বলছি, তাই বি এর পাওয়ার আর প্লাস ওয়ানের থেকে একটা কম, উইচ ইজ বি টু দ্য পাওয়ার আর। এবারে বুঝতে পারলে কেন আমরা আর প্লাস ওয়ানের টার্ম নিয়েছি, কারণ যখন সেকেন্ড টার্মের কথা বলছি তখন এই 2 এর থেকে একটা কম হচ্ছে আর এর ভ্যালু, 2 এর থেকে একটা কম হচ্ছে বি এর পাওয়ারের ভ্যালু, এই 2 এর থেকে একটা কম যে নম্বরটা সেটা আমরা সাবট্রাক্ট করছি এ টু দ্য পাওয়ার এন থেকে। ঠিক আছে, তাই জন্য আর প্লাস ওয়ানের টার্ম নেওয়াতে এখানে সব জায়গায় আর 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 চলে এলো আমাদের পিকচারে, যার জন্য ফর্মুলাটা হয়ে গেল একটু সিম্পল। ঠিক আছে, এরপরে দেখে নেবো একটা কোয়েশ্চেন। চলো তাহলে দেখে নিই এই এক্সাম্পলটা। ফাইন্ড দ্য ফোর্থ টার্ম ইন দ্য এক্সপ্যানশন অফ এক্স মাইনাস 2y টু দ্য পাওয়ার 12। ঠিক আছে, আমরা কি ফর্মুলাটা দেখলাম? আমরা আর প্লাস ওয়ানের টার্মের ফর্মুলা দেখেছি, যেটা কিনা টি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর বি টু দ্য পাওয়ার আর। দেখো ফর্মুলাগুলো খুব সহজ, মানে এগুলোকে মুখস্থ করার জন্য খুব বেশি এফর্ট লাগাতে হবে না। একবার লজিকটা বুঝে গেলে এখানে আর প্লাস ওয়ান থাকলে এখানে সব আর 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 থাকে। ঠিক আছে, তাহলে খুব ইজিলি মনে থাকবে। ঠিক আছে, আমাকে এখানে বার করতে হবে ফোর্থ টার্ম, তার মানে T4 বার করতে হবে। T4কে তুমি এভাবে লিখে ফেলো T3 প্লাস ওয়ান, তার মানে আর এর ভ্যালু তোমার এখানে কত? 3। ঠিক আছে, এন এর ভ্যালু এখানে কত? এটা হচ্ছে এন এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে 12 আর আর এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এই ফর্মুলাতে পুট করে দিই, এন এর ভ্যালু হলো 12, আর এর ভ্যালু হলো 3, এ টু দ্য পাওয়ার এন এর ভ্যালু 12, আর এর ভ্যালু 3, বি টু দ্য পাওয়ার 3। ঠিক আছে, সুতরাং এটা হয়ে যাবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দ্য পাওয়ার 9 বি টু দ্য পাওয়ার 3। এবারে এ আর বি এর ভ্যালুটাও তো পুট করা যাক। এ এর ভ্যালু হচ্ছে এক্স আর বি এর ভ্যালু হচ্ছে, এখানে লিখে ফেলি, এ এর ভ্যালু হচ্ছে এখানে এক্স আর বি এর ভ্যালু এখানে হচ্ছে -2y। ঠিক আছে, এটা কিভাবে ক্যালকুলেট করবে? 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল কেন রাখলাম? কারণ নিচেও 12 মাইনাস 3 ইজ 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হবে 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ 6, আর 6 2 হয়ে যাবে 12। ঠিক আছে, এ টু দ্য পাওয়ার 9 তার মানে এক্স টু দ্য পাওয়ার 9, বি টু দ্য পাওয়ার 3 তার মানে -2y টু দ্য পাওয়ার 3। তাহলে এটা কত হয়ে যাবে? 11 ইন্টু 2 দ্যাট ইজ 22 ইন্টু 10, সো 220 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 9 ইন্টু -8y কিউব, এটা হয়ে যাবে -1760 এক্স টু দ্য পাওয়ার 9 y টু দ্য পাওয়ার 3। সুতরাং এই যে ভ্যালুটা আমাদের বেরিয়ে এলো, এইটা হয়ে যাবে আমাদের ফোর্থ টার্ম ইন দিস এক্সপ্যানশন। তাহলে বাইনোমিয়াল এক্সপ্যানশন কি করে করে সেটা জানা গেল, যে কোনো একটা জেনারেল টার্ম কিভাবে বার করে সেটাও জানা গেল। আমি যদি বলি যে আমরা জানতে চাই কোনো একটা এক্সপ্যানশনের মিডল টার্মের ভ্যালু কি হবে, ইন্টারেস্টিং রাইট? কিন্তু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল টু ক্যালকুলেট দ্য মিডল টার্ম অফ অ্যান এক্সপ্যানশন। কিভাবে? ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ধরে নাও একটা প্রথম সিচুয়েশন কনসিডার করছি যেখানে এন এর ভ্যালু হচ্ছে একটা ইভেন নাম্বার এন। এন কোনটা? এ প্লাস বি টু দ্য পাওয়ার এন, মানে ওই যে পাওয়ার এনটা, ধরে নাও ওই এন এর ভ্যালুটা হচ্ছে একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে যে কোনো নাম্বার যেটা 2 দিয়ে ডিভিজিবল, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এক্সেট্রা। ঠিক আছে, ধরো ওটা একটা ইভেন নাম্বার। আমরা কি জানি, যখনই তুমি এই এ প্লাস বি টু দ্য পাওয়ার এনকে এক্সপ্যান্ড করবে, তোমার সেই এক্সপ্যানশনে কতগুলো টার্ম থাকবে? বলেছিলাম আমি n প্লাস 1 টার্মস থাকবে। ঠিক আছে, এবারে n যদি ইভেন নাম্বার হয় তাহলে n প্লাস 1 কি হবে? অড নাম্বার হবে, রাইট? কারণ অল্টারনেটলি একটা নাম্বার ইভেন হয়, তারপরেরটা অড, তারপরেরটা ইভেন, তারপরেরটা অড।
ঠিক আছে, তো যদি n ইভেন নাম্বার হয় তাহলে n+1 অড নাম্বার হবে। তার মানে এই পার্টিকুলার এক্সপ্যানশনটাতে কতগুলো টার্ম থাকবে, n+1 টার্ম থাকবে। ঠিক আছে, যখন অড নাম্বার অফ টার্মস আছে তখন তাদের যেটা একদম মাঝামাঝি টার্ম হবে সেটা একটাই টার্ম হবে। তার মানে ধরে নাও, একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো তোমার কাছে এই 9টা আঙুল আছে, এই আঙুলটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি। ধরো যদি 9টা আঙুল আছে, 9টা হচ্ছে অড নাম্বার, ঠিক আছে, এই 9টা আঙুলের এক্স্যাক্টলি মিডল ফিঙ্গার কোনটা হবে বলো? এইটা হবে, রাইট? কারণ এই আঙুলটার এই দিকেও 4টে আঙুল আছে আর এই আঙুলটার এই দিকেও 4টে আঙুল আছে, ঠিক আছে, সুতরাং এইটা হয়ে যাবে আমাদের মিডল টার্ম। ঠিক আছে, তো এই রকম সিচুয়েশনে যখন n এর ভ্যালু ইভেন তখন নাম্বার অফ টার্মস হয়ে যাবে অড, আর সেই ক্ষেত্রে আমাদের মিডল টার্ম একটাই হবে। আর সেই মিডল টার্ম কোন টার্মটা হবে সেটা আমরা একটু বাদে দেখে নেব। ঠিক আছে, এবারে আরও একটা সেকেন্ড সিচুয়েশন দেখি, যে ক্ষেত্রে n এর ভ্যালু যদি অড হয়, তার মানে a+b⁴n, এই n এর ভ্যালু যদি অড হয় তাহলে এর এক্সপ্যানশনে কতগুলো টার্ম থাকবে, n+1, যেটা কিনা ইভেন হবে। যখন ইভেন নাম্বারস হয়, যেমন ধরো হাতে 10টা আঙুল, এই 10টা আঙুল 10 হচ্ছে কি ইভেন নাম্বার, এবারে 10-এর তুমি কি একটা মিডল টার্ম পেতে পারবে না। যদি আমি এইটাকে মিডল টার্ম ভাবি তাহলে দেখো এইদিকে 4টে আঙুল আছে কিন্তু এদিকে 5টা আঙুল আছে, সুতরাং এটা এক্স্যাক্টলি মিডল টার্ম হলো না। যদি আমি এইটাকে মিডল টার্ম ভাবি তাহলে এদিকে 4টে আঙুল কিন্তু এদিকে 5টা আঙুল, তার মানে যখন ইভেন নাম্বার অফ টার্মস থাকবে তখন দুটো মিডল টার্ম হবে, এই দুটোই মিডল টার্ম। ঠিক আছে, এই দুটো মিডল টার্ম, তাহলে এদিকেও 4টে এদিকেও 4টে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমাদের পুরো গল্পটা কি দাঁড়ালো? গল্পটা দাঁড়ালো এই যে যদি n এর ভ্যালু ইভেন হয় তাহলে নাম্বার অফ টার্মস অড হবে আর সেই ক্ষেত্রে একটা মিডল টার্ম হবে। যদি n এর ভ্যালু অড হয় সেই ক্ষেত্রে এক্সপ্যানশনের নাম্বার অফ টার্মস হবে ইভেন আর সেই ক্ষেত্রে দুটো মিডল টার্ম হবে। ঠিক আছে, চলো এইবারে দেখে নিই যে এক্স্যাক্টলি কোন টার্মটা মিডল টার্ম হবে। তাহলে বন্ধুরা চট করে দেখে নিই যে এক্স্যাক্টলি কোন টার্মটা হয় মিডল টার্ম। এখনই যে দুটো কেসের কথা বললাম, প্রথম কেস যখন n এর ভ্যালু ইভেন তখন আমাদের এক্সপ্যানশনে কতগুলো টার্ম হবে, n+1, উইচ ইজ অড। অড নাম্বার অফ টার্মস যখনই এক্সপ্যানশনে থাকে তখনই আমাদের মিডল টার্ম একটাই হয়, আর সেটা কোন টার্মটা হবে, আমাদের মিডল টার্ম হবে n/2 + 1th টার্ম। n এর ভ্যালুটা তো আমরা জানি অবভিয়াসলি, তো n এর ভ্যালু যদি জানি তাহলে n/2 + 1th টার্ম সেটা হয়ে যাবে আমাদের মিডল টার্ম ইন দিস কেস। সেকেন্ড সিচুয়েশনে যখন n এর ভ্যালু অড তখন আমাদের টোটাল নাম্বার অফ টার্মস কতগুলো থাকবে এক্সপ্রেশনে, n+1, উইচ ইজ ইভেন। এই ক্ষেত্রে আমাদের দুটো মিডল টার্ম হবে। কোন টার্ম দুটো মিডল টার্ম হবে, একটা হচ্ছে n+1/2, n+1 ডিভাইডেড বাই 2th টার্ম অ্যান্ড n+1 ডিভাইডেড বাই 2 + 1th টার্ম। মানে যেটা তোমার n+1/2th টার্ম সেই টার্মটা মাঝের টার্ম হবে আর তার পরের টার্মটা, যার জন্য তার পরের টার্মটা বলতে এই n+1/2 + 1। ঠিক আছে, যেমন আমি আগেও বলেছি, লেটস সে তোমাদের কাছে যদি ইভেন নাম্বার অফ টার্মস থাকে 1 2 3 4 5 6 7 8, এই 8টা টার্ম, এটা ইভেন নাম্বার অফ টার্মস, রাইট? তো এই 8টা টার্মের মাঝের সংখ্যাটা কোনটা হবে, দুটো হবে, 4 আর 5। ঠিক আছে, তো এই দুটো হয়ে যাবে আমাদের মাঝের দুটো মিডল টার্মস, তার মানে এটা হচ্ছে 4th টার্ম, এটা হচ্ছে 5th টার্ম। তো এইভাবেই বার করব, এটা 4th টার্ম, এটা 5th টার্ম। ঠিক আছে, চলো তাহলে একটা কোয়েশ্চেন সলভ করি এই কনসেপ্টটার ওপরে। চলো দেখে নিই আমাদের লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর। কোয়েশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য মিডল টার্মস ইন দ্য এক্সপ্যানশন অফ 3 - x³/6⁷। ঠিক আছে, তো সব থেকে প্রথমে দেখে নাও এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে n এর ভ্যালু হচ্ছে 7। 7 কি হচ্ছে, 7 হচ্ছে একটা অড নাম্বার। তার মানে যদি আমরা এই এক্সপ্রেশনটাকে এক্সপ্যান্ড করি তো এক্সপ্যানশন করলে কতগুলো টার্মস থাকবে, n+1 টার্মস, তার মানে 8 টার্মস থাকবে। তার মানে ইভেন নাম্বার অফ টার্মস থাকবে। যখন ইভেন নাম্বার অফ টার্মস থাকে তখন আমাদের মিডল টার্ম কটা হয়, একটা না দুটো, দুটো মিডল টার্ম হয় এক্স্যাক্টলি। তো সুতরাং এর মিডল টার্ম কোন টার্ম দুটো হবে, এর মিডল টার্ম হয়ে যাবে n+1/2th টার্ম অ্যান্ড তারপরের টার্মটা দ্যাট ইজ n+1/2 + 1th টার্ম।
ঠিক আছে, n এর ভ্যালু আমাদের জানাই আছে which is 7, তাহলে 7 plus 1 8 divided by 2 that is 4th term and 4th টার্মের পরের টার্মটা that means 5th টার্ম। এই দুটো হয়ে যাবে আমাদের মিডল টার্ম। এখানে আমাদের বার করতে হবে এই মিডল টার্মের ভ্যালু। এতে তো আমরা এটা বুঝতে পারলাম যে ভাই 4th টার্ম আর 5th টার্ম এই দুটো মিডল টার্ম হবে, বাট এই দুটো টার্মের ভ্যালু বার করতে হবে। তার মানে T4 এর ভ্যালু বার করতে হবে আর T5 এর ভ্যালু বার করতে হবে। আমরা যে কোনো একটা জেনারেল টার্ম কিভাবে বার করি, TR+1, T4কে আমরা T3 plus 1 লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে NCR, n এর ভ্যালু হচ্ছে 7, C R এর ভ্যালু হচ্ছে 3, তাহলে NCR A to the power n minus R B to the power R, R হচ্ছে 3। ঠিক আছে, সুতরাং এটা হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 minus 3 দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, a এর ভ্যালু কত এখান থেকে যদি দেখি তো a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে -x³/6। ঠিক আছে, তো এটা হয়ে যাবে a to the power 4 দ্যাট ইজ 3 to the power 4 ইন্টু b to the power 3, তার মানে -x³/6 to the power 3। তাহলে এটা হয়ে যাবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, সেটা নিচে 4 ফ্যাক্টোরিয়ালের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। 3 ফ্যাক্টোরিয়াল ইজ 6, 6 আর 6ও ক্যান্সেল হয়ে যাবে। 3 টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে 81, এটা হয়ে যাবে -x⁻6 ডিভাইডেড বাই 6 এর হোল কিউব, মানে 6 ইন্টু 6 দ্যাট ইজ 36 ইন্টু 6 দ্যাট ইজ 216। সুতরাং এইটা এবারে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবে আশা করছি। ঠিক আছে, কোনো ডিফিকাল্ট কিছু তো নেই। ইন আ সিমিলার ওয়ে T5 বার করতে হবে, যেটাকে আমরা T4 plus 1 লিখতে পারি। তার মানে এটা হয়ে যাবে NCR, R is 4 in this case, A to the power n minus R, A হয়ে যাবে 3 to the power n minus R into B, B হচ্ছে -x³/6 to the power R, R এখানে হচ্ছে 4। সুতরাং এইটাও তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারো। সুতরাং এইভাবে T4 আর T5 এর যে ভ্যালু দুটো বেরোবে সেই দুটো হয়ে যাবে আমাদের দুটো মিডল টার্ম ফর দিস পার্টিকুলার বাইনোমিয়াল এক্সপ্যানশন। তাহলে বাচ্চারা আমি আশা করছি যে বাইনোমিয়াল থিওরামের কনসেপ্ট নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর শুধু কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হলে চলবে না, যদি বুঝে থাকো ভালোভাবে তাহলে তোমাদের টেক্সট বুকে যত কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো সব নিজে প্র্যাকটিস করে ফেলো, কারণ ম্যাথামেটিক্সে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। আর যদি তোমাদের কনসেপ্ট সত্যিই হয়ে থাকে ক্রিস্টাল ক্লিয়ার তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও একটা ভিডিও, আরও একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, টেক কেয়ার, বাই বাই।